ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। তো আজকে আমরা ইভিএস এর কিছু কিছু প্রোটোকল এগ্রিমেন্ট যেগুলো হয়েছে সেগুলোকে প্রথমে পড়ব এবং প্রথমে পড়ার পর আমরা এমনভাবেই পড়ব যে এর থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো যেন আপনারা নিজেরাই সলভ করতে পারেন। ওকে, তো যখনই কোনো প্রোটোকল হোক এগ্রিমেন্ট হোক সেগুলোকে যখন আমরা পড়বো, আমরা ফোকাস রাখবো যে সেই প্রোটোকল হোক এগ্রিমেন্ট হোক কি উদ্দেশ্যে হয়েছে, কবে হয়েছে, এই জায়গাগুলো আমাদের ফোকাসে থাকবে, কি উদ্দেশ্যে হয়েছিল এবং কবে হয়েছিল। তাহলে মন্ট্রিয়াল প্রোটোকল অন সাবস্টেন্স দ্যাট deplete the ozone layer adopted in 1987 is a global agreement to protect the Earth's ozone layer. তাহলে আপনারা জানেন আমাদের ওজোন লেয়ার আছে, ওজোন স্তর। ওজোন স্তর কি করে? সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে, যে ক্ষতিকারক রশ্মিগুলো আসে সেগুলোকে আটকায়। তাহলে সেটার কাজ হচ্ছে ওজোন লেয়ারের। বাট কোনো কারণে যদি ওজোন লেয়ারগুলো যদি ক্ষয় পেতে থাকে, সেটা যদি থিন হতে থাকে, চিকন হতে থাকে, তাহলে অবভিয়াসলি কি হবে? সূর্য থেকে অনেক ক্ষতিকারক রশ্মি চলে আসবে পৃথিবীতে। তার ফলে আমাদের কি হবে? অনেক, বিশেষ করে ত্বক ক্যান্সার, স্কিন ক্যান্সার এগুলো হয়ে যাবে। তো কিছু কিছু সাবস্টেন্স রয়েছে, কিছু কিছু পদার্থ রয়েছে যেগুলো কি করে, সেই ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে ওজোন লেয়ারের ক্ষতি করে। ধরুন আমাদের কোনো একটা স্তরে ওজোন গ্যাস রয়েছে, ওজোন লেয়ার রয়েছে, ওজোন গ্যাস রয়েছে, তাহলে সেখানে যদি ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করতে থাকে তাহলে সেখানে ওজোন গ্যাসের পরিমাণ কমতে থাকবে। তাহলে সেই লেয়ারটা কি হবে? একটা সময় থিন হয়ে যাবে। তাহলে কোন কোন সাবস্টেন্সগুলো ওজোন লেয়ারের ডেপ্লিট করে, ক্ষয় করছে, তাহলে সেই সাবস্টেন্সগুলোকে খুঁজে বের করা এবং সেগুলোর ব্যবহার কমানো বা বন্ধ করা, এটা ছিল কি মন্ট্রিয়াল প্রোটোকলের মূল উদ্দেশ্য। ওকে, ওজোন লেয়ারের ক্ষতিটাকে রক্ষা করা, ক্ষতিটাকে কম করা, রিডিউস করা। ইট ইজ কি এইমস ইনক্লুড, এর মেন এইমসগুলো কি দেখুন, ফেজিং আউট ওজোন ডেপ্লিটিং সাবস্টেন্স, যেটা একটু আগে বললাম যে কোন বস্তুগুলো, কোন পদার্থগুলো ওজোন লেয়ারের ক্ষয় করছে সেগুলোকে এলিমিনেট করা। আচ্ছা দেখুন, 1987-তে এই এগ্রিমেন্টটা হলো। ইন্ডিয়া এটাকে অ্যাডপ্ট করে হচ্ছে 1992-এ। ইন্ডিয়া কবে অ্যাডপ্ট করে? 1992-এ। তাহলে দেখুন, প্রথম যেটা এর এইম ছিল কি, ফেজিং আউট ওজোন ডেপ্লিটিং সাবস্টেন্স, gradually eliminate the production and consumption of chemicals that cause ozone layer depletion such as chlorofluorocarbons, halogens, carbon tetrachloride। তার মানে কিছু কিছু পদার্থ যেমন ক্লোরোফ্লোরোকার্বন, হ্যালোনস, কার্বন টেট্রাক্লোরাইড, যেগুলো কিনা ওজোন লেয়ারের ক্ষতি করছে, সেগুলোকে কি আমাদের ব্যবহার থেকে এলিমিনেট করা।
protecting ozone layer, ensuring the recovery of ozone layer to prevent harmful ultraviolet radiation from reaching the earth's surface। তাহলে যে সেই ওজোন লেয়ার সেটাকে কি করা, সেটা রিকভার করা, যাতে কি এই যে আমি একটু আগে বললাম আর্থে কি হয়, সূর্য থেকে অনেক ক্ষতিকারক রশ্মি ঢুকে যায়, তো সেটা ঢুকতে না পারে সেটাকে আটকানো। গ্লোবাল কোঅপারেশন, তাহলে দেখুন যখনই আমরা গ্লোবালি এনভায়রনমেন্টের জন্য কিছু করতে যাচ্ছি তাহলে সেখানে কিন্তু গ্লোবাল কোঅপারেশন প্রয়োজন। তখন ভাবুন পৃথিবীর 100টা দেশ ঠিক করলো যে আমরা হচ্ছে পৃথিবীর পরিবেশকে ঠিক করব, বাকি 50টা দেশ বললো না আমরা করব না, আমরা যা ইচ্ছা তাই করব, তাহলে কিন্তু কোনোদিনও কিন্তু সেই এনভায়রনমেন্ট কিন্তু ভালো করা সম্ভব না, তাই না? 10 জন পরিষ্কার করছে, 50 জন নোংরা করছে, তাহলে সেই জায়গাটা পরিষ্কার করা কোনোদিন সম্ভব? জিন্দেগিতে সম্ভব না। তাই সবসময় এই ধরনের এগ্রিমেন্ট হোক, প্রোটোকল হোক, কি হবে, সেখানে গ্লোবাল পার্টনারশিপ হোক, গ্লোবাল কোঅপারেশন হোক, প্রয়োজন পড়বে। মিনিমাইজিং এনভায়রনমেন্টাল and health risk, prevent increased UV radiation exposure which causes health issues like skin cancer, cataracts and reduce immunity as well as harm to crops and মেরিন ইকোসিস্টেম। তার মানে কি, ধরুন এই যে আলট্রাভায়োলেট রে এটা যদি পৃথিবীতে ঢুকে যায় তাহলে এটা মানুষের শুধু ত্বক ক্যান্সার তৈরি করছে তা না, চোখের ছানি, ঠিক আছে, সেই চোখের ছানি থেকে শুরু করে মানুষের বিভিন্ন ক্ষতি, ইভেন আমরা যে শস্যগুলো হয় জমিতে সেগুলোরও ক্ষতি করে এই অতিবেগুনি রশ্মির, ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি। তাহলে সেগুলোকে কি করা, মিনিমাইজ করা। যেই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিগুলো ঢুকছে, কেন ঢুকছে? ওজোন লেয়ার থিন হয়ে যাওয়ার জন্য, চিকন হয়ে যাওয়ার জন্য। প্রমোটিং সেলফ অল্টারনেটিভস, তাহলে দেখুন একটা জিনিস বুঝুন, যখন আমরা এই যে সাবস্টেন্সগুলো যেগুলো ওজোন লেয়ারের সঙ্গে বিক্রিয়া করছে বা ওজোন লেয়ারের ক্ষতি করছে, তাহলে সেগুলোকে যদি আমরা ব্যবহার থেকে কমাই তাহলে অবভিয়াসলি কিছু অল্টারনেটিভ দিতে হবে। আজকে বলা হলো যে ক্লোরোফ্লোরোকার্বন আমরা ব্যবহার করব না, কার্বন টেট্রাক্লোরাইড আমরা ব্যবহার করব না, তাহলে তার অল্টারনেটিভ কি? তার কারণ ধরুন কোনো একটা বস্তুতে ওটা লাগছিল, কোনো একটা বস্তুতে নিশ্চয়ই সেটা কোনো কাজে লাগছিল, তাহলে সেই বস্তুটাকে, একটা পার্টিকুলার বস্তুটাকে যখন আমি বলছি যে ব্যবহার করা যাবে না, তাহলে তার অল্টারনেটিভ হিসেবে কিছু দিতে হবে। তাহলে এনকারেজ দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডাপ্টেশন অফ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অল্টারনেটিভস টু ওজোন ডেপ্লিটিভ সাবস্টেন্স। তার মানে কি, যে ওজোন ডেপ্লিটিভ সাবস্টেন্সগুলো ব্যবহার করছিলাম তাহলে তার অল্টারনেটিভ হিসেবে যেগুলো কি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি সেগুলোকে ব্যবহারে এনকারেজ করা। এনশিওরিং ইকুইটি ফর ডেভেলপিং কান্ট্রিজ, সাপোর্ট ডেভেলপিং নেশন থ্রু ফান্ডিং, টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড গ্রেস পিরিয়ড ফর কমপ্লায়েন্স ভায়া দ্য মাল্টিল্যাটারাল ফান্ড। দেখুন যখনই একটা ডেভেলপ কান্ট্রির কথা বলছি, আমরা যদি ইউএসএ বলি, তারপরে হচ্ছে ইউরোপের দিকে যাই, বেশিরভাগ কান্ট্রি কি অলরেডি ওরা ডেভেলপড, ওদের কাছে অলরেডি টেকনোলজি রয়েছে, তাহলে ওদের কাছে এই জিনিসগুলোকে অ্যাডাপ্ট করা যতটা ইজি হবে, ভাবুন ভারতবর্ষের মতো একটা ডেভেলপিং দেশ যারা এখনো ডেভেলপ করছে বা যারা পিছিয়ে পড়েছে, তাদের জন্য কিন্তু কোনো অল্টারনেটিভ খোঁজা বা কোনো নতুন টেকনোলজিতে শিফট হয়ে যাওয়া সেটা কিন্তু একদমই ইজি না, তাই না? তাহলে তাদের জন্য কি করতে হবে, টেকনোলজি ট্রান্সফার করতে হবে, তাদেরকে এক্সট্রা করে বলতে পারেন ফান্ড কম্পেনসেশন হিসেবে দিতে হবে, যেন তারা সেই কাজগুলোতে যেন এগোতে পারে। বুঝতে পারছি সবাই আমরা? ওকে, তাহলে নেক্সট পয়েন্টে যাই। এরপরে দেখুন আছে রিও সুমিত ব্রাজিলে হয়েছিল 1992 সালে। আর্থ সুমিত 1992। দ্য রিও সামিট United Nations Conference on Environment and Development was held in Rio de Janeiro, Brazil in June 1992. It brought together world leaders to address environmental and developmental issues. তার মানে এখানে কি করা হলো, প্রত্যেকটা লিডারকে, বিভিন্ন দেশের লিডারকে এক জায়গায় আনা হলো, সেটাতে কি করা হচ্ছে, এনভায়রনমেন্ট কি ইস্যুগুলো ফেস করছে বা ডেভেলপমেন্ট আর বিকাশের পথে কোন ইস্যুগুলো দাঁড়াচ্ছে সেগুলো ইস্যুকে অ্যাড্রেস করা। যেমন এখানে কি বাসলো, বললো প্রমোটিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি, যে আমরা আজকে যেই রিসোর্সগুলো ব্যবহার করছি তাই সেই রিসোর্সগুলোকে যদি আমরা ইচ্ছা মতন ব্যবহার করা শুরু করি তাহলে সেটা তো একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে, আমাদের যে পরবর্তী জেনারেশন সেটা পাবেই না আর, তাই না? তাহলে সেটাকে আমরা এমনভাবে ব্যবহার করব, সেটাকে এমনভাবে প্রোটেক্ট করব
তার যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করব, এবং এমনভাবে ব্যবহার করব সেটা আমাদেরও যেন নিডটাকে পরিপূর্ণ করে, এবং তার সাথে সাথে যেন ভবিষ্যতের জন্য আমরা যথেষ্ট পরিমাণ রেখে যেতে পারি। তো সেটা হচ্ছে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, তো সেই সাস্টেনেবল ডেভেলপমেন্টকে কি প্রমোট করা, ব্যালেন্সিং ইকোনমিক গ্রোথ, সোশ্যাল ইকুইটি অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন ফর লং টার্ম সাস্টেনেবিলিটি, addressing global environmental issues, focus on critical issues such as climate change, deforestation, biodiversity loss and deforestation। তাহলে কি 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 ধরনের গ্লোবাল ইস্যুগুলোকে কথা হবে, যেমন ক্লাইমেট চেঞ্জ, আজকে আমরা পড়ব প্যারিস এগ্রিমেন্ট, ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন। ডিফরেস্টেশন কি করা হচ্ছে, ডিফরেস্টেশনে আমরা দেখেছি যে ডিফরেস্টেশনে কোনো একটা জঙ্গল আছে, সেই জঙ্গলটাকে কেটে ফেলা হচ্ছে। বায়োডাইভার্সিটিতে কি হচ্ছে, বিভিন্ন জীব যেগুলো রয়েছে, অনেক জীব কি হচ্ছে একদম লুপ্তপ্রায় অবস্থায় চলে যাচ্ছে, তাহলে সেগুলোকে আটকানো। ওকে, এরপর হচ্ছে ডিজার্টিফিকেশন, মরুকরণ। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের কিছু গ্লোবাল ইস্যু যেগুলোকে অ্যাড্রেস করা হয়েছিল এই রিও সামিটে। ক্রিয়েটিং ইন্টারন্যাশনাল কোঅপারেশন, যে একটু আগে আমি বললাম যে যখনই এরকম সমিট হবে সেখানে ইন্টারন্যাশনাল কোঅপারেশন খুব জরুরি, আদারওয়াইজ এগুলো সাকসেস করা কোনোদিনও সম্ভব না। এবং কি বলেছে, ফর্মুলেটিং অ্যাকশন প্ল্যানস, তাহলে কিভাবে আমরা এগোবো তার প্ল্যান কি হবে সেটা করা। নেক্সট কি দেখুন, প্রোটেক্টিং বায়োডাইভার্সিটিকে প্রোটেক্ট করা। কি বললো, এনশিওর দ্য কনজারভেশন অ্যান্ড সাস্টেনেবল ইউজ অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। ধরুন একটা দেশে কিছু কিছু লুপ্তপ্রায় প্রাণী রয়েছে বা উদ্ভিদ রয়েছে, তাহলে সেগুলোকে না প্রোটেক্ট করা খুব প্রয়োজন। তার কারণ আপনারা জানেন একটা প্রাণী যদি বিলুপ্ত হয়ে যায়, পুরোটা ইকোসিস্টেম, আমরা ছোটবেলায় আমরা পড়েছি ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র, সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, তাই না? আপনি ভাবুন, আমি যদি পুকুরের থেকে যদি ছোট মাছকে বাদ দিয়ে দেই, তাহলে পুরো পুকুরের ইকোসিস্টেম কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন সেই ছোট মাছ খেয়ে কিছু কিছু প্রাণী বেঁচে থাকে, আবার তাদেরকে খেয়ে কিছু প্রাণী বেঁচে থাকে। এখন ছোট প্রাণীগুলো যেই খাবারগুলো খেত, তাহলে ছোট প্রাণী যদি না থাকে, যেই খাবারগুলো সেটা খেত সেটার পরিমাণ অনেক বেড়ে যাবে, তাহলে পুরো ইকোসিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। আবার অনেক সময় কি হয়, বিভিন্ন রোগের ওষুধ বিভিন্ন প্রাণী উদ্ভিদের থেকে তৈরি হয়। তাহলে আমরা নিজেরাও জানি না ভবিষ্যতে কোন প্রাণী থেকে কি ওষুধ তৈরি হবে। তাহলে ভাবুন, একটা জীব যদি ধ্বংসই হয়ে যায়, একদম বিলুপ্ত হয়ে যায়, তাহলে এই ডেঞ্জারগুলো আমাদের থেকেই যাচ্ছে। কোনো বাস্তুতন্ত্র নষ্ট হওয়া, ভবিষ্যতে কোনো উদ্ভিদ বা প্রাণী থেকে তার মধ্যে কিছু পোটেনশিয়াল ছিল যেগুলো থেকে আমাদের হয়তো ভবিষ্যতে কিছু ওষুধ তৈরি হতে পারতো, তাহলে সেগুলো যদি বিলুপ্তই হয়ে যায়, তাহলে সেগুলো হওয়া সম্ভব না পরবর্তীতে। তাহলে এর জন্য কি এই যে বায়োডাইভার্সিটি, এটাকে প্রোটেক্ট করা খুব জরুরি। বিভিন্ন জায়গাতে আমরা কি দেখি, বায়োডাইভার্সিটি দেখি, বৈচিত্র্যকরণ দেখি, জীবের বৈচিত্র্যকরণ দেখি। তাহলে এটাকে কি করা, এটাকে সংরক্ষণ করা, কনজারভেশন করা খুব প্রয়োজন। কমবেটিং ক্লাইমেট চেঞ্জ, যেটা একটু আগে বললাম যে আমরা জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করা, এটা আমরা পড়বো। প্যারিস এগ্রিমেন্ট মূল বলেছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে 2015 সালে হয়েছে। স্ট্রেনথেনিং এনভায়রনমেন্টাল গভর্নেন্স, পাবলিক পার্টিসিপেশন, এরিডিকেটিং পোভার্টি, দারিদ্রতা কমানো। ওকে, আমরা এর পরের ক্লাসগুলোতে মিলেনিয়াম ডেভেলপমেন্ট পড়বো। সেই মিলেনিয়াম ডেভেলপমেন্টেও দেখবেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট পড়াবো। সেখানে দেখবেন বলা হয়েছে যে পোভার্টিকে এলিমিনেট করা, পোভার্টিকে কমানো। এনশিওরিং ইকুইটি ফর ডেভেলপিং কান্ট্রিজ, যেমন একটু আগেও বললাম, যেগুলো ডেভেলপিং কান্ট্রি থাকবে তাদেরকে অবশ্যই ফিনান্সিয়াল ভাবে টেকনোলজি দিয়ে হেল্প করতে হবে। ওকে, এবার দেখুন মেজর আউটকামস অফ দ্য রিও সমিট। কি বললো, এজেন্ডা 21 কি ছিল দেখুন, এ কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্লোবালি, ন্যাশনালি অ্যান্ড লোকালি। তাহলে কি হচ্ছে, এটা কম্প্রিহেন্সিভ, সার্বজনীন একটা প্ল্যান তৈরি করা হবে, অ্যাকশন প্ল্যান তৈরি করা হবে। কিসের জন্য, সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য। সেটা যেন কি হয়, গ্লোবালি অ্যাকসেপ্টেড হয়, ন্যাশনালি অ্যাকসেপ্টেড হয় বা লোকালি অ্যাকসেপ্টেড হয়। রিও ডিক্লারেশনে কি বলা হলো, প্রিন্সিপালস গাইডেন নেশনস অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন। রিও ডিক্লারেশনে প্রিন্সিপাল গাইডিং মানে একটা দেশ কিভাবে চলবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করার জন্য, এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য, সে কিভাবে চলবে তার কিছু প্রিন্সিপালও দেওয়া হলো। এরপরে কি আছে দেখুন, কনভেনশন অন
বায়োলজিক্যাল ডাইভার্সিটি, যেটা একটু আগে আলোচনা করলাম, যে এই যে আমাদের মধ্যে ডাইভার্সিটি রয়েছে, ডাইভার্সিটি, এই বৈচিত্র্যটাকে বাঁচানো কেন জরুরি, একটু আগে আলোচনা করলাম এর আগে স্লাইডে। তাহলে এই যে রিও সমিতি, এটা 1992 সালে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা এই যে বায়োডাইভার্সিটি রয়েছে, এই বায়োডাইভার্সিটিকে প্রোটেক্ট করতে হবে। তাহলে এই বায়োডাইভার্সিটি 1992 সালে এটা এগ্রিমেন্ট করা হলো, বা এটাকে বলা হলো। ইন্ডিয়া দেখুন কবে এটাকে অফিসিয়ালি এটাকে গ্রহণ করেছে, অ্যাকসেপ্ট করেছে, সেটা হচ্ছে 1994 সালে। ওকে, ইন্ডিয়া অফিসিয়ালি বিকাম এ পার্টি অফ দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন অন বায়োডাইভার্সিটি অন February 18, 1994। অনেক সময় না দেখুন কোনো একটা ধরুন এগ্রিমেন্ট হয়, সেই এগ্রিমেন্টে অনেক দেশ আছে কিছু পরে সাইন করে, কিছু দেশ আছে বা কিছু বছর পরের থেকে সেই এগ্রিমেন্টটা ফোর্সে আসে। তাহলে সেগুলো আমাদের জানতে হবে। যেমন দেখুন 1992 সালে একটা এগ্রিমেন্ট এটাকে বলা হলো, বাট ইন্ডিয়া সাইন কবে করলো? 1992 সালে। টু অ্যালাইন উইথ দ্য গ্লোবাল কমিটমেন্ট আন্ডার দ্য ট্রিটি, ইন্ডিয়া লেটার পাস ইটস ওন ডোমেস্টিক legislation on Biodiversity Act 2002, which established the National Diversity Authority in 2003। তাহলে ইন্ডিয়া নিজস্ব একটা অ্যাক্ট পাস করলো। দেখুন ইন্ডিয়া বায়োডাইভার্সিটি যেটা ছিল সেখানে যে এগ্রিমেন্ট, সেটাকে সাইন করলো 1994 সালে। বাট ইন্ডিয়ার নিজের থেকে ন্যাশনালি বায়োডাইভার্সিটি অথরিটি 2003 সালে করলো, সেখানে একটা অ্যাক্ট পাস করলো। সেটা কি? 2002 সালে একটা অ্যাক্ট হলো বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002। ওকে, এরপরে কি আছে? ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, UNFCCC, দ্য ফাউন্ডেশন ফর ইন্টারন্যাশনাল এফোর্টস টু কমব্যাট ক্লাইমেট চেঞ্জ, মানে একটা সংস্থা তৈরি হলো ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ওকে, ফরেস্ট প্রিন্সিপাল কি বলেছে? গাইডলাইন্স ফর সাস্টেনেবল ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন অফ ফরেস্ট ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে আমরা একটা বনভূমিকে কিভাবে সংরক্ষণ করবো তার গাইডলাইন্স দেওয়া হলো। ওকে, নেক্সট দেখুন Kyoto Protocol. The Kyoto Protocol adopted in 1997 and enforced in 2005। দেখুন এটা 2005 কি হলো, এনফোর্স হলো, বাট এটা হয়েছিল 1997। ইজ অ্যান ইন্টারন্যাশনাল ট্রিটি আন্ডার দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, যেটা একটু আগে আমরা পড়লাম। ইটস প্রাইমারি গোল ইজ টু কমবেট ক্লাইমেট চেঞ্জ বাই রিডিউসিং গ্রিন হাউস গ্যাস এমিশনস। তার মানে দেখুন কিয়োটো প্রোটোকলের মূল লক্ষ্য কী ছিল? যে গ্রিন হাউস গ্যাস, আমরা যে গ্রিন হাউস গ্যাসের কথা পড়ি, সেই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ রিডিউস করে ক্লাইমেট চেঞ্জের সাথে লড়াই করা। ওকে, ইন্ডিয়া অফিসিয়ালি বিকামস এ মেম্বার অফ কিয়োটো প্রোটোকল অন August 26, 2002, when the country formally signed and refined the agreement। তাহলে ইন্ডিয়া কবে এটাকে সাইন করলো? 2002 সালে। তাহলে দেখুন কি এইমস অফ দ্য কিয়োটো প্রোটোকল, রিডিউস গ্রিন হাউস গ্যাসেস। তাহলে এখানে দেখুন 6টা মেজর গ্রিন হাউস গ্যাসের কথা বলেছে। সেগুলো কি? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বনস, পারফ্লোরোকার্বনস এবং সালফার হেক্সাক্লোরাইড। তাহলে এই যে ছটা মেজর গ্রিন হাউস গ্যাসের কথা বলেছে, এই নামগুলো মনে রাখবেন। অনেক সময় কি হয়, এরকম প্রশ্ন দিয়ে দেয় যে পার্টিকুলার অমুক এগ্রিমেন্টে কোন গ্যাসগুলোর কথা বলেছে বা কোন এলিমেন্ট কোন সাবস্টেন্সগুলোর কথা বলেছে, এই টাইপের প্রশ্ন অনেক সময় দিয়ে দেয়। ওকে, তো এটা 6টা গ্যাসের নাম মনে রাখবেন। ওকে, এরপরে দেখুন কি আছে, এরপরে আরও কিয়োটো প্রোটোকলে কি বলেছে দেখুন, সেট কোয়ান্টিফিয়েবল টার্গেট। তার মানে টার্গেট ঠিক করছে, সেটাকে কোয়ান্টিফিয়েবল মানে সংখ্যায় যেটাকে মেজার করতে পারবো। ডেভেলপ কান্ট্রিজ অ্যাগ্রিড টু রিডিউস emission by a average of 5.2% below 1992 levels during the first commitment period 2008 to 2012। তার মানে 2008 থেকে 2012 সালে প্রতিটা দেশ কি করবে? প্রত্যেকটা দেশের দেখুন লেভেল তো আলাদা, প্রত্যেকটা দেশের গ্রিন হাউস গ্যাসের পরিমাণ এক একটা দেশ এক একভাবে বের করেছে, তাই না? পরিমাণ বের করেছে। তাহলে কি বললে হলো যে 1990 সালে তারা যেই অবস্থায় ছিল, ঠিক আছে, তাহলে অ্যাভারেজে কি হবে? 5.2% সেটাতে বিলোতে যাবে। সেটা কোন হিসাবে ধরা হবে? 1990 সাল যে হিসাবে ছিল সেই হিসাবে কি হচ্ছে, তার থেকে 5% লোতে নেওয়া হবে। প্রমোট ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, একটু আগে আমি বললাম ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ছাড়া এগুলো জিনিস জিন্দেগিতে সম্ভব না। এরপরে কি বলেছি দেখুন, ইন্ট্রোডিউস ফ্লেক্সিবল মেকানিজমগুলোকে একটু বুঝি। টু হেল্প কান্ট্রিজ মিট দেয়ার এমিশন রিডাকশন টার্গেট কস্ট এফেক্টিভলি থ্রু। তাহলে বিভিন্ন দেশ কি করবে? এই যে রিডাকশন টার্গেট
ঠিক করবে, তাহলে সেটাকে মিট করবে কিসের মাধ্যমে? সেই রিডাকশন টার্গেটগুলোকে মিট করবে থ্রু, দেখুন কি বলেছে, ইমিশন ট্রেডিং। ইমিশন ট্রেডিং কি? ধরুন যখনই এই ধরনের এগ্রিমেন্ট হয়, প্রতিটা দেশের কি অবস্থা, তার ভৌগোলিক অবস্থান, তার সে এখন কত করে আসছে, ঠিক আছে, তার সে কতটা ইমিশন করে আসছে, ঠিক আছে, বা সে কতটা পার্টিকুলার সাবস্টেন্সটাকে বের করছে, কতটা প্রয়োজন পড়ছে জনসংখ্যা ইত্যাদি দেখে প্রতিটা দেশের জন্য না একটা মান্য ঠিক করা হয় যে এই দেশ এই পরিমাণ ইমিশন করতে পারবে, ঠিক আছে। এই দেশ, ধরুন কথার কথা ভারতবর্ষের জন্য ঠিক করা হলো যে ভারতবর্ষ 10 ইউনিট ইমিশন করতে পারবে, ধরে নিন। আবার পাশের দেশ ভুটান ছোট দেশ, ভুটানকে বলা হলো যে তুমি 2 ইউনিট ইমিশন করতে পারবে, 2 ইউনিট। ইন্ডিয়াকে বলা হয়েছে 10 ইউনিট আর ভুটানকে বলা হয়েছে 2 ইউনিট। তাহলে এখন দেখা গেল ভুটান দেখলো আমার 2 ইউনিট প্রয়োজনই পড়ে না, আমার ইমিশন বেরই হয় না। ভুটান দেখলো কি আমার ইমিশন হয়ই না, তাহলে ভুটানের ইমিশন 0। কিন্তু ভুটানকে কি বলা হয়েছে যে তুমি 2 ইউনিট পর্যন্ত করতে পারো। তাহলে কি এখন ভুটান নতুন করে কি সে গ্রিন হাউস গ্যাস বের করা শুরু করবে? নিশ্চয়ই না। তাহলে সে কি করবে, ওর যে 2 ইউনিটটা আছে এটাকে ট্রেড করবে। ধরুন ভারতকে ট্রেড করলো 2 ইউনিট, তাহলে এখন কি করবে, ভারত এর বিনিময়ে ভুটানকে কিছু টাকা দিবে। তাহলে ভারতের যেটা 10 ইউনিট, তাহলে সেটা এখন আর 10 ইউনিট থাকবে না, সেটা কত হবে, নিজের 10 ইউনিট এবং ভুটানের থেকে 2 ইউনিট ট্রেড করেছে, তো সেটা হয়ে যাবে 12 ইউনিট। বুঝতে পারলাম? তাহলে ভারত এখন 12 ইউনিট ইমিশন করতে পারবে। তাহলে বুঝতেই পারেন অনেক সময় বড় বড় দেশ থাকে যাদের ইমিশন লেভেল হুট করে কমিয়ে দেওয়া সম্ভব না, তখন কি হয়, ট্রেডিং হয়। তাহলে জাস্ট যে সমস্ত দেশ রয়েছে, যে সমস্ত দেশের যতটা বলেছে ততটা তাদের হয় না, অতটা ক্ষতি তারাও অলরেডি করে না, তাহলে তারা কি করে, সেই দেশগুলোকে তাদের কোঠার যেটা রয়েছে সেটাকে ট্রেড করে বিক্রি করে দেয়। ক্লিয়ার? বুঝতে পারলাম এটা? এটাই হচ্ছে কি ইমিশন ট্রেডিং। ওকে। ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম বললো ডেভেলপ কান্ট্রিজ ক্যান ইনভেস্ট ইন ইমিশন রিডিউসিং প্রজেক্টস ইন ডেভেলপিং কান্ট্রিজ, মানে যেগুলো ডেভেলপড কান্ট্রি, যেগুলো অলরেডি উন্নতশীল দেশ, তারা কি, যেগুলো উন্নয়নশীল দেশ, যেগুলো উন্নত অলরেডি হয়ে গেছে, সেগুলো কি করবে, যেগুলো উন্নয়ন হচ্ছে সেই দেশে কি করবে, ইনভেস্ট করতে পারে। কিসে ইনভেস্ট করবে? এই ইমিশন রিডিউসে যে বিভিন্ন প্রজেক্ট আসে সেগুলোতে কি করবে, সেগুলোতে তারা ইনভেস্ট করবে। ওকে। এরপরে কি বলেছে, জয়েন্ট ইমপ্লিমেন্টেশন। ডেভেলপ কান্ট্রিজ ক্যান ইনভেস্ট ইন প্রজেক্ট ইন আদার ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রিজ অর ইকোনমিক ইন ট্রানজিশন। তাহলে আমরা এখানে কি হবে, জয়েন্ট ইমপ্লিমেন্টেশন করতে হবে। একটা দেশ, আমি বারবার বলি, এখানে একা করতে পারবে না, বিভিন্ন দেশের সাহায্য লাগবে, সেটা কি জয়েন্ট ইমপ্লিমেন্টেশন। ওকে। এরপরে কি রয়েছে, সাপোর্ট ডেভেলপিং কান্ট্রিজ, যেগুলো ডেভেলপিং কান্ট্রি রয়েছে তাদের টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে, ফান্ডিং এর মাধ্যমে, যেগুলো ডেভেলপ কান্ট্রি রয়েছে তারা সাহায্য করবে। মনিটর অ্যান্ড রিপোর্ট ইমিশনস। দেখুন একটা ইমিশন ঠিক করা হলো যে আগামী এত বছরের মধ্যে আমরা এই ইমিশনটাকে কমাবো, তো সেটাকে তো মনিটর করাও প্রয়োজন আছে যে আদৌ তারা কি সেটাকে কমালো। ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আনার জন্য সেটাকে মনিটর এবং রিপোর্ট করাও প্রয়োজন, এটা সময় অন্তর অন্তর। অ্যাড্রেস ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট। তাহলে এবার কি করা হবে, যে আলটিমেটলি ক্লাইমেট চেঞ্জে এই যে আমাদের গ্রিন হাউস ইমিশন হচ্ছে, এর ফলে ক্লাইমেট চেঞ্জে তার ইম্প্যাক্ট কি পড়ছে সেটাকে অ্যাড্রেস করা। ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারলাম না কিয়োটো প্রোটোকলে? ওকে। এরপরে রয়েছে প্যারিস এগ্রিমেন্ট। প্যারিস এগ্রিমেন্ট হয় 2015 সালে, বাট এটা কেম ইনটু ফোর্স অন 4th November 2016। ইন্ডিয়াও কবে, 2016তেই এর মেম্বার হয়। এর মেন এম কি ছিল, দেখুন প্যারিস এগ্রিমেন্ট হয়েছিল যে ক্লাইমেট চেঞ্জের সাথে লড়াই করার জন্য, ক্লাইমেট চেঞ্জের সাথে আমরা কীভাবে লড়াই করব। তাহলে এর এইমগুলো কী কী ছিল দেখুন, লিমিট গ্লোবাল টেম্পারেচার রাইজ। তাহলে এই যে আমরা দেখছি পৃথিবীর উষ্ণতা বারবার বেড়ে যাচ্ছে, তাহলে এটাকে কি কমানো, এটাকে প্রায় প্রি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার থেকে যা ছিল সেখানে 2°C কমানো। ঠিক আছে, 2°C কমানো হচ্ছে লক্ষ্য। এনহান্স অ্যাডাপ্টেশন to climate change, strengthen the ability of countries to adapt to adverse effects of the climate change, build resilience in vulnerable region and promote sustainable development। তাহলে দেখুন যে সমস্ত দেশে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের ফলে তারা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাহলে সেই দেশগুলো কি করা, স্ট্রেনদেন করা। আমি এরপরে কোনো ক্লাসে আপনাদের পড়াবো ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন হলে কি হয়, যে কোনো দেশের ফসল নষ্ট হয়ে যাচ্ছে,
কোনো দেশে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাওয়ার ফলে যখন এখন আমরা দেখতে পারি এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, যে বৃষ্টি তো বৃষ্টি হতে থাকে আর খরা তো খরা। তাহলে এই সমস্ত জিনিস যখন হবে, বিভিন্ন দেশ কি হয়, হঠাৎ করে বন্যা হয়ে গেল, ইকোনমিক্যালি কোনো একটা দেশ খুব খারাপভাবে প্রভাবিত হয়, তখন সেই দেশগুলোকে কি করা, সেই দেশগুলোকে সাহায্য করা, তারা যেন সেই ভালনারেবল রিজিয়ন যেগুলো রয়েছে তারা যেন কি হয়, রেজিলিয়েন্স হয়, তারা যেন সেখানে যেন মোকাবিলা করতে পারে সেই ক্লাইমেট চেঞ্জের সাথে। কি বলেছে, অ্যাক্টিভ নেট জিরো ইমিশনস। দেখুন নেট জিরো ইমিশনস কি, ধরুন আমি গ্রিন হাউস গ্যাস এমিশন করলাম, 100 ইউনিট গ্রিন হাউস গ্যাস এমিশন করলাম। আপনারা জানেন যদি একটা পৃথিবীতে আমরা যদি পেট্রোল ডিজেলের গাড়ি চালাই, তাহলে কিছু না কিছু তো পরিবেশে তারা কার্বন ডাইঅক্সাইড ছাড়বেই। তাহলে কি করা হবে, সেটা কত হবে, নেট জিরো হবে। অর্থাৎ তাহলে 100 ইউনিট যদি তারা বের করে, তাহলে আমি এমনভাবে পরিবেশ তৈরি করব, সেটা গাছ লাগানোর মাধ্যমে হোক বা টেকনোলজির মাধ্যমে হোক, যেই 100 ইউনিট তারা ছাড়লো, সেই 100 ইউনিট যেন আমি গাছ লাগানোর মাধ্যমে হোক, টেকনোলজির মাধ্যমে হোক, সেটা যেন আমার পরিবেশ থেকে বের করেও আনতে পারি। মানে 100 ইউনিট যদি আমি কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ছাড়ি, কথার কথা আমি বললাম, তাহলে আমি এত গাছ লাগাবো তারা যেন সেই আবার কার্বন ডাইঅক্সাইড 100 ইউনিট পরিবেশ থেকে নিয়েও নেয়। বুঝতে পারছি না? তারপরে এখানেও কি রয়েছে দেখুন, সাপোর্ট ডেভেলপিং কান্ট্রিজ, যেটা একটু আগেও আমরা আলোচনা করলাম, সেখানে কি টেকনোলজি বিল্ডিং, তারপরে হচ্ছে ফান্ডিংয়ের মাধ্যমে হেল্প হবে। ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, প্রত্যেকটা দেশ কি করবে, রিপোর্ট করবে তারা কতটা ইমিশন এই বছরে রিডিউস করলো, তারা কি করছে, তাদের প্রোগ্রেস কত, তার ফলে কি হবে, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আসবে। প্রমোট ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন। দেখুন প্রতিটা দেশ, যেমন ভারতবর্ষ, আপনারা দেখেছেন যে 2014-15 সালের দিকেও ভারতবর্ষ কতটা কয়লাতে, আমাদের ট্রেনগুলো বেশি কয়লা দিয়ে চলতো, বা সরি কয়লা বলছি কেন, মানে ডিজেলে চলতো, ডিজেলে চলতো, কয়লা না সরি, ডিজেলে চলতো। ধীরে ধীরে দেখছেন আমাদের দেশের যেগুলো ট্রেনগুলো রয়েছে এখন ইলেকট্রিফিকেশনের দিকে চলে গেছে। তাহলে কেন গেছে, আলটিমেট এই যে এগ্রিমেন্টগুলো যে হয়, এই এগ্রিমেন্টগুলোতে যখনই আপনি সাইন করবেন, তখন আপনি তো তখন তো অ্যাকাউন্টেবল হচ্ছেন না। আপনাকে যখন 5 বছর পর হোক, 7 বছর পর হোক, আপনাকে বলা হবে যে তুমি তো এটা এগ্রিমেন্টে তুমি সাইন করেছিলে, তাহলে 7 বছরে তুমি কি প্রোগ্রেস হয়েছে। তখন তো নিশ্চয়ই প্রতিটা দেশকে, প্রত্যেকটা দায়িত্বপ্রাপ্ত দেশকে, রেসপন্সিবল দেশকে তো দেখাতে হবে যে না, আমি এই প্রোগ্রেসটা এনেছি। সেখানে তো দেশ গিয়ে বলতে পারে না যে আমি কিছু করিনি। তাহলে এর জন্যই দেখবেন ভারতবর্ষে এখন দেখবেন ইভি, ইলেকট্রনিক কার, এগুলোর দিকে পেট্রোল ডিজেলের থেকে ইলেকট্রনিক কারকে সরকার বেশি প্রমোট করছে। রেলগুলোকে দেখবেন ইলেকট্রিফিকেশন করা হচ্ছে। পেট্রোল ডিজেলের থেকে ইলেকট্রিফিকেশন যদি হয়, তাহলে সেখানে দেখা গেছে কি এনভায়রনমেন্টে কম ক্ষতি হচ্ছে। তাহলে প্রতিটা দেশ কি করবে, তাদের ন্যাশনাল কি কন্ট্রিবিউশন হবে, তারা কি করবে, তারা সেটা প্রতিটা দেশ নিজে নিজে ঠিক করবে। তার কারণ দেখুন আজকে ভারতবর্ষ কয়লার উপর যতটা নির্ভরশীল আজ থেকে 10 বছর আগে ছিল, তাহলে ভারতবর্ষ আস্তে আস্তে কমাচ্ছে। বাট আজকেও আমরা পেট্রোলিয়াম ডিজেলের উপর আমরা এখনো অন্য দেশের উপর নির্ভরশীল। আমরা দেখতে পাচ্ছি এই যে যুদ্ধগুলো হচ্ছে, এই যুদ্ধগুলো হওয়ার ফলে আমাদের পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে। কেন, তখন আমরা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করি, বাইরের দেশ দাম বাড়িয়ে দিচ্ছে, এর জন্য আমাদের পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে। তাহলে ন্যাশনালি কীভাবে আমরা ডিটারমাইন করব কন্ট্রিবিউশন, যে আমি কি কন্ট্রিবিউট করবো, যে আগামী 5 বছরে আমি কি করব, সেটা প্রতিটা দেশ কি করবে সেটা ঠিক করবে। ফ্যাসিলিটেট টেকনোলজি ট্রান্সফার, যেগুলো ডেভেলপ কান্ট্রি রয়েছে, যেগুলো ডেভেলপিং কান্ট্রি রয়েছে, তাদেরকে টেকনোলজি ট্রান্সফার করবে যাতে তারা সহজে সেটাকে অ্যাডাপ্ট করতে পারে। বুঝতে পারছি আমরা। নেক্সট দেখুন, গ্লোবাল ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ। গ্লোবাল ইনিশিয়েটিভ কি নেওয়া হয়েছে ক্লাইমেট চেঞ্জে, যেমন একটু আগে আমরা পড়লাম প্যারিস এগ্রিমেন্ট, ওকে। তারপরে কি আছে, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ইউএনএফসিসি, যেটা আমরা একটু আগে বললাম, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। তারপরে আমরা পরবর্তী ক্লাসগুলোতে পড়বো যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2015 সালে হয়েছে, সেখানে 17টা গোলের কথা বলা হয়েছে। সেখানেও ক্লাইমেট অ্যাকশন, সেখানেও ক্লাইমেট চেঞ্জকে আটকানোর জন্য বা রিডিউস করার জন্য কিছু স্টেপের কথা বলেছে। এগুলো হচ্ছে কি কিছু ইনিশিয়েটিভ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনকে আটকানোর জন্য করা হয়েছে, ওকে। এরপরে দেখুন রয়েছে হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। এটা এনটিএর খুবই প্রিয় জায়গা, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। এই জায়গা থেকে পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে। তো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়া এবং ফ্রান্সের এটা হচ্ছে মিলিত কোলাবোরেশনে তৈরি হয়েছিল। সেটা কি, যে আমরা কনসেপ্টটা অনেকটা এরকম, যে আমরা এটা জানি যে
পৃথিবীতে সবসময় সব দেশে সূর্যের আলো কিন্তু থাকে না। যেমন এখন আমরা ভারতবর্ষে আছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন রাত্রি, বাট পৃথিবীর কোনো না কোনো স্থানে এখন সূর্য খুব একদম কি বলবো, একদম খুব দারুণভাবে রোদ দিচ্ছে, হ্যাঁ বা না? অবভিয়াসলি কোনো না কোনো দেশ তো আছে যেখানে সূর্য খুব দারুণভাবে রোদ দেয়। আবার কিছু কিছু জায়গা এমন আছে যে একটু পরে সূর্যের আলো সেখানে কড়াভাবে খুব দারুণভাবে রোদ দেওয়া শুরু করবে, একটু পরে দেবে, এখন দিচ্ছে না বাট আধা ঘন্টা 1 ঘন্টা পরে দিবে। আবার 2 ঘন্টা পরে কোনো জায়গায় দিবে, আবার 3 ঘন্টা পরে কোনো জায়গায় এমন আসবে যেখানে সূর্য খুব প্রখরভাবে রোদটা দিতে থাকবে। তাহলে এরকম 24 ঘন্টায় যদি আমরা লক্ষ্য করি, কোথাও না কোথাও সূর্যরশ্মি খুব একদম দৃঢ়ভাবে দারুণভাবে দিতে থাকবে, হ্যাঁ বা না? তাহলে দেখা হলো কি, এই যে আমাদের পৃথিবী, এই ধরুন, আচ্ছা গোলটা ভালো হলো না, আমি গোলটা ভালো মতো করার চেষ্টা করছি। ধরুন এটা একটা পৃথিবী যদি হয়, তো এটা আমরা জানি নিরক্ষরেখা, তাই তো? ছোটবেলায় পড়েছিলাম নিরক্ষরেখা। ওপরেরটা হয় কর্কটক্রান্তি আর নিচেরটা হয় মকরক্রান্তি, তাই তো? ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ কেপ্রিকন ইংলিশে বলা হয়। তো একটা জিনিস ভাবুন, সূর্য আমরা জানি এই যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলোতে সূর্যের আলো যতটা পড়বে, ধরুন মেরু অঞ্চলের দিকে কিন্তু সূর্যের আলো কিন্তু অতটা কিন্তু প্রখরভাবে পড়বে না। তাহলে সেই দেশগুলোকে, যেগুলো মেরু অঞ্চলের দেশ, ইনিশিয়ালি কি করা হয়, সেগুলোকে নেওয়া হয় না। মেইনলি কি করা হয়, এই যে কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি বললাম, ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ কেপ্রিকন, এর মাঝে যে দেশগুলো রয়েছে, কেন এই দেশগুলোকে নেওয়া হলো? তখন এই দেশগুলোতে সূর্যের আলো কি হয়, খুব ভালো পৌঁছায়, খুব প্রখরভাবে পৌঁছায়। তার মধ্যে ভারতবর্ষও আছে, তাই না? তাহলে সেখানে কি হচ্ছে, সূর্যের আলো খুব গভীরভাবে পৌঁছাচ্ছে, খুব দৃঢ় পৌঁছাচ্ছে, কড়া, পুরো খুব কড়া সূর্যের আলো দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, সেই দেশগুলোতে যদি আমরা প্রত্যেকটা দেশকে কানেক্ট করতে পারি, তখন 24 ঘন্টায় কোনো না কোনো জায়গায় তো সূর্যের আলো থাকছে। তাহলে কোনো না কোনোভাবে যদি আমরা কানেক্ট করতে পারি, তাহলে কি সম্ভব, 24 ঘন্টায় সূর্য থেকে সৌরশক্তি তৈরি করা সম্ভব। তাহলে প্রত্যেকটা দেশকে আমরা কি করছি, একটা অ্যালায়েন্স তৈরি করছি। একটা অ্যালায়েন্সের বাংলা কি আমরা বলতে পারি, একটা হচ্ছে কি বলবো, একটা সংঘ তৈরি করছি। যার ফলে কি হবে যে প্রত্যেকটা দেশেই বিভিন্নভাবে কি হচ্ছে, কোনো না কোনোভাবে সৌরশক্তি উৎপন্ন করছে। তাহলে সেই শক্তিটাকে আমরা কি করব, নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে যার যেরকম প্রয়োজন আমরা ব্যবহার করা শুরু করব। তাহলে এই যে কনসেপ্টটা, এটাই হচ্ছে কি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। ক্লিয়ার এতটুকু? তাহলে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স যখন আমরা বলছি, তাহলে অবভিয়াসলি স্যার এই শক্তিটা রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়বে, সহজে শেষ হবে না, তাই না? শুধু সৌরশক্তি। তাহলে এটা আমরা বলতে পারি যে ভারতবর্ষ এবং ফ্রান্স, এই দুটো দেশে যৌথভাবে এরা হচ্ছে এটাতে যুক্ত, এই দুটো দেশের ইনিশিয়েটিভ ছিল। তাহলে অ্যানাউন্স ডিউরিং দ্য প্যারিস ক্লাইমেট কনফারেন্স, এই যে আমরা একটু আগে প্যারিস এগ্রিমেন্ট পড়লাম, প্যারিস এগ্রিমেন্টেই ইন্ডিয়া এবং ফ্রান্স দুজনে ডিক্লেয়ার করে যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স হবে। তাহলে জয়েন্টলি লঞ্চ বাই ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স, দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অফিসিয়ালি কেম ইন টু ফোর্স অন December 6, 2017। তাহলে এটা 2017 সালে ফোর্সে আসে। ওকে, তাহলে হেডকোয়ার্টার মনে রাখবেন ভারতবর্ষের হরিয়ানার গুরুগ্রামে, ঠিক আছে? হরিয়ানার গুরুগ্রামে হচ্ছে এর হেডকোয়ার্টার। এর অবজেক্টিভ কি, টু মোবিলাইজ ওভার 1 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন মানে মনে রাখবেন 1000 বিলিয়ন, অনেক সময় 1000 বিলিয়নও বলা থাকতে পারে, ঠিক আছে? কি বলেছে, $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট বাই 2030 টু প্রমোট এনার্জি ইনফ্রাস্ট্রাকচার গ্লোবালি। তাহলে 1 ট্রিলিয়ন 2030 সালের মধ্যে 1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট আনা, এটা হচ্ছে এর অবজেক্টিভ। আরেকটা কি, টু ইনক্রিজ দ্য অ্যাডাপ্টেশন অফ সোলার এনার্জি স্পেশালি ইন দ্য ট্রপিক্যাল কান্ট্রিজ। তাহলে আমাদের যেগুলো ট্রপিক্যাল কান্ট্রি রয়েছে, যেখানে সূর্যের আলো খুব গভীরভাবে পৌঁছায়, তাহলে সেই দেশগুলোতে কি সোলার এনার্জির মাধ্যমে যেন আমরা শক্তি উৎপন্ন বেশি করি, সেটাকে ইনক্রিজ করি, সেটা হচ্ছে এর লক্ষ্য। যে আমরা আমাদের শক্তিগুলো, যে শক্তির প্রয়োজন হয়, আমরা এতদিন কি করি, পেট্রোলিয়াম, ডিজেল, কয়লা এগুলো থেকে উৎপন্ন করি। আমরা জানি এগুলো একটা দিন শেষ হয়ে যাবে, এগুলো হচ্ছে একটা সময় শেষ হতে বাধ্য, তাই এগুলো সীমিত পরিমাণে রয়েছে। তাহলে আমরা এমন কিছু এনার্জির দিকে শিফট হবো যেগুলো সহজে শিফট হবে না, যেমন সূর্য শক্তি। তাহলে এইটাকে কি করা হচ্ছে, সোলার এনার্জির দিকে আমরা শিফট হবো, ইনক্রিজ করব, এগুলো হচ্ছে লক্ষ্য। ক্লিয়ার? দেখুন, যখন ইনিশিয়ালি এটা হয়, তখন 121টা দেশ এর মেম্বার হয়েছিল। কোনগুলো, টপিক অফ ক্যান্সার এবং টপিক অফ কেপ্রিকনের মধ্যে কর্কটক্রান্তি এবং মকরক্রান্তির মধ্যে যেইগুলো রয়েছে, মধ্যবর্তী যে দেশগুলো রয়েছে, সেগুলো এর মেম্বার ছিল।
বাট আজকের দিনে আজকে আপনাদের পড়ানোর আগ দিয়ে আমি দেখলাম যে মেম্বার কান্ট্রি আছে 112টা এবং সিগনেটরি কান্ট্রি আছে 15টা। ওকে, এবার দেখুন, রিসেন্টলি এক্সটেন্ডেড টু অল ইউএন মেম্বার স্টেটস, নট জাস্ট ট্রপিক্যাল কান্ট্রি। যেমন একটু আগে বললাম আপনাদের যে প্রথমে যখন হয়েছিল তখন ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকনের মধ্যে সীমাবদ্ধ ছিল, বাট পরবর্তীতে কি এর বাইরেও যেগুলো দেশ রয়েছে সেগুলোকে এর আন্ডারে আনার চেষ্টা করা হয়েছে এবং করাও হয়েছে। ওকে, যেমন দেখুন এর ফোকাস এরিয়া আমরা অলরেডি দেখলাম যে সোলার টেকনোলজি, একটার ইনোভেশন আনা, ফিনান্সিয়াল মোবিলাইজেশন ফর সোলার প্রজেক্ট, আমরা কীভাবে সোলার প্রজেক্টে ফিনান্সিয়াল মোবিলাইজেশন আনতে পারি। এর জন্য দেখবেন গভর্নমেন্ট কি করে, যখন আমরা সৌর শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করব, যদি আমরা বাড়িতে সোলার প্ল্যান্ট বসাই, দেখবেন গভর্নমেন্ট বিভিন্ন সাবসিডি দেয়। পলিসি সাপোর্ট ফর সোলার অ্যাডাপ্টেশন, যেটা আমি এই যে মাত্র বললাম, গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে। ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড নলেজ শেয়ারিং, প্রোগ্রাম অ্যান্ড প্রজেক্ট। তো এগুলো হচ্ছে পার্টিকুলার কিছু কি রয়েছে এর হচ্ছে কি কি করা হয়েছে, ঠিক আছে। যেমন অ্যাফোর্ডেবল করতে হবে। আজকে ইলেকট্রিক বিল, আপনারা যখন নর্মাল ইলেকট্রিক বিল দেখেন কত টাকা বিল আসে, বাট সোলার এনার্জির মাধ্যমে যদি আমরা করি তাহলে সেটাকে কি করতে হবে, এফোর্ডেবল করতে হবে। এরকম না যে আমি একটা সোলার এনার্জির মাধ্যমে শক্তি উৎপন্ন করা শুরু করলাম, বাট সেটা সাধারণ মানুষ এফোর্ডই করতে পারলো না, সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে, তাহলে তো সেটা সাধারণ মানুষ নিবে না। তাহলে আলটিমেটলি যে একটা মানে একটা যখন অ্যালায়েন্স করা হলো, তার যেটা লক্ষ্য যে আমরা চাই যে পৃথিবীর বেশিরভাগ মানুষ এটাতে শিফট হোক, তাহলে সেটা কোনোদিনও মানে কার্যকর হওয়া সম্ভব না। তাহলে এটাকে কী করতে হবে, এফোর্ডেবল করতে হবে। তাহলে এর জন্য কি প্রয়োজন, কোঅপারেশন প্রয়োজন। ওকে, আচ্ছা দেখুন সিগনিফিকেন্স অফ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যেমন অবশ্যই এটা এনার্জি সিকিউরিটি দিচ্ছে, ক্লাইমেট চেঞ্জ যে হচ্ছে সেটাকে লড়াইয়ের জন্য সাহায্য করছে, ইকোনমিক গ্রোথ, প্রমোটস গ্রিন জবস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। গ্রিন জবস, যেখানে গ্রিন জবস বলতে যেখানে পরিবেশের ক্ষতি কম হবে বা হবে না, সেই ধরনের জবগুলোকে প্রমোট করছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। তাহলে সেখানে কি হবে, ইকোনমিক গ্রোথ হবে, নতুন নতুন চাকরি তৈরি হবে সেখানে। অ্যাক্সেস টু ক্লিন এনার্জি, ক্লিন এনার্জি মানে বা গ্রিন এনার্জি মানে হচ্ছে যেখানে পরিবেশ ফ্রেন্ডলি যেই এনার্জিগুলো তৈরি হচ্ছে, তাহলে সেগুলোর আমরা অ্যাক্সেস করছি। গ্লোবাল কোঅপারেশন হচ্ছে। ওকে, যেমন ফ্রান্স, ইন্ডিয়া এগুলো কী করছে, বিভিন্ন দেশকে হেল্প করছে, যেহেতু এটা এদের ইনিশিয়েটিভ। ইন্ডিয়ার রোল দেখুন, অবশ্যই কিসে আছে, লিডারশিপে রয়েছে, যেহেতু ইন্ডিয়া এবং ফ্রান্সের এটা জয়েন্টলি তারা এটাকে লঞ্চ করে, এবং হেডকোয়ার্টারটাও ইন্ডিয়াতে গুরুগ্রামে রয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে কি ইন্ডিয়ার রোল একটা। তখন ইন্ডিয়া হ্যাজ কমিটেড 2 বিলিয়ন টু সোলার প্রজেক্ট ইন আফ্রিকান নেশন। যেমন বললাম যে ইন্ডিয়া ফ্রান্স বিভিন্ন দেশকে হেল্প করে, বা যেগুলো ডেভেলপ কান্ট্রি সেগুলো ডেভেলপিং কান্ট্রিকে হেল্প করে। তাহলে ইন্ডিয়া কি বলেছে, $2 বিলিয়ন হেল্প করবে আফ্রিকান নেশনগুলোকে। লঞ্চ স্কিম লাইক ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড, ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড টু ক্রিয়েট এ ট্রানজাকশনাল সোলার পাওয়ার গ্রিড। যেমন একটু আগে আমি বললাম যে সমস্ত দেশকে যদি আমি কানেক্ট করতে পারি, যেখানে সূর্যের আলো খুব গভীরভাবে পৌঁছায়, তাহলে সেটাই তো কনসেপ্ট, যে একটা সান একটা পৃথিবী ওয়ান গ্রিড, সবাইকে আমরা কানেক্ট করছি। ক্লিয়ার সকলের এতটুকু? এরপরে দেখুন এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986। তো এই অ্যাক্টটা যেটা হয়েছিল সেটা কেন হয়েছিল দেখুন, পারপাসটা দেখুন। টু ইমপ্লিমেন্ট দ্য ডিসিশন মেড অ্যাট দ্য ইউনাইটেড নেশন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট, স্টকহোমে হিউম্যান এনভায়রনমেন্টের উপর একটা কনফারেন্স হয়েছিল, যেখানে ইন্ডিয়াও পার্টিসিপেট করে। পরবর্তীতে ইন্ডিয়া বলতে পারেন যখন একটা গ্লোবালি কিছুতে পার্টিসিপেট করবে, তাহলে তার জন্য ইন্ডিয়াও পরবর্তীতে কি হয় সেটাকে তার জন্য একটা অ্যাক্ট বানায়। ওকে, বাট এই অ্যাক্টটা বানানোর আগে ইন্ডিয়াতে জেনারেলি কি হয়, কোনো কিছু আজকে করছি কালকে করছি এই জিনিসগুলো হয়। এর আগে একটা ঘটনা যেটা ট্রিগার করে সেটা হচ্ছে ভোপালের গ্যাস ডিজাস্টার 1984। এটা যখন হয়ে যায় তখন ইন্ডিয়া প্রায় 2 বছরের মধ্যে বলতে পারেন এই অ্যাক্টটা আনে। তাহলে এর লক্ষ্য কী ছিল, পারপাস টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ এনভায়রনমেন্ট, টু প্রিভেন্ট অ্যান্ড কন্ট্রোল এনভায়রনমেন্টাল পলিউশন। দেখুন এনভায়রনমেন্টাল পলিউশনকে আমি যদি ভাবি একদম জিরো করে দেবো, তাহলে তো সব শিল্প সব কারখানা সব বন্ধ করে দিতে হবে, তাই না? তাহলে সেটা তো কোনোদিনও সম্ভব না। তাহলে সেটাও থাকবে, বাট সেটাকে কন্ট্রোলে আনতে হবে, যে কতটুকু কার্বন ডাইঅক্সাইড বা পার্টিকুলার এই পলিউটেন্টটা যেটা দূষক রয়েছে সেটা একটা কারখানা হোক বা একটা কোম্পানি হোক কতটুকু বের করতে পারবে, কতটুকু বৈধ, এর বাইরে গেলে এর ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে সেগুলো ঠিক করা ছিল এই আইনের উদ্দেশ্য। ওকে,
তাহলে এই আইনে দেখুন কিছু কনস্টিটিউশনাল বেসিস রয়েছে, অনেক সময় প্রশ্ন দিলেও দিতে পারে। যেমন আর্টিকেল 81A কি বলে? প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট। আর্টিকেল 51A জি কি বলছে? ফান্ডামেন্টাল ডিউটি অফ সিটিজেন টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। তার মানে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা আমাদের সিটিজেনদেরকে ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ছে। তাহলে এখানে কিছু সেকশন রয়েছে। অনেক সময় কি হয়, কিছু কিছু সেকশন থেকে, যেমন গত বছর দেখছিলাম রাইট টু এডুকেশন অ্যাক্ট, এডুকেশন পেপারে রাইট টু এডুকেশন অ্যাক্টের বিভিন্ন সেকশন থেকে প্রশ্ন দিয়েছে। তাহলে এটা যেহেতু একটা অ্যাক্ট, এই অ্যাক্টের পরীক্ষা থেকে প্রশ্ন দিতে পারে, পরীক্ষায় কিছু প্রশ্ন আসতে পারে। যেমন সেকশন 3তে কি বলা হয়েছে? পাওয়ার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট টু টেক মেজার ফর প্রোটেক্টিং অ্যান্ড ইমপ্রুভিং দ্য এনভায়রনমেন্ট। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের কি কি পাওয়ার রয়েছে সেটা কি সেকশন 3তে বলা হয়েছে। সেকশন 5এ বলা হয়েছে পাওয়ার টু ইস্যু ডাইরেকশন ইনক্লুডিং ক্লোজার অফ ইন্ডাস্ট্রি, রেগুলেশন অফ ইন্ডাস্ট্রিয়াল অপারেশন, স্টপেজ অফ ইলেকট্রিসিটি অর পাওয়ার সাপ্লাই। তার মানে কি বলা হয়েছে? যেখানে ডাইরেকশন দেওয়া হয়েছে কীরকম, ধরুন কোনো ইন্ডাস্ট্রি যদি ঠিকঠাক মতো যতটুকু তাকে বেঁধে দেওয়া হয়েছে তার বাইরে যদি যায় তাকে ক্লোজার করে দেওয়া, তাকে রেগুলেট করা যে সে কতটুকু করতে পারবে, প্রয়োজনে তার ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই সব বন্ধ করে দেওয়া, যদি দেখা যাচ্ছে এমনভাবে করা শুরু করলো, এমনভাবে দূষণ করা শুরু করলো যেটা পরিবেশের খুব ক্ষতি করা শুরু করলো, তো সেটা সেকশন 5এ বলা হয়েছে। সেকশন 7এ কি বলা হয়েছে? নো পার্সন শ্যাল ইমিট পলিউটেন্ট বিয়ন্ড প্রেসক্রাইব স্ট্যান্ডার্ডস। মানে কোনো পার্সন বা কোনো কিছুই কি হবে না, যেটা তাকে বেঁধে দেওয়া হয়েছে, প্রেসক্রাইব করা হয়েছে, তার বাইরে কখনোই দূষক বাইরে বের করতে পারবে না। সেকশন 8-এ বলা হয়েছে হ্যান্ডলিং অফ হ্যাজার্ডাস সাবস্টেন্স মাস্ট ফলো প্রেসক্রাইব প্রসিডিওর অ্যান্ড সেফগার্ড। ধরুন কিছু কিছু পদার্থ, ধরুন কথার কথা একটা কোম্পানিতে মার্কারি, পারদ, ঠিক আছে, পারদ কি হচ্ছে? পারদ হ্যান্ডলিং করা হচ্ছে। তাহলে যদি গভর্নমেন্ট সেটাকে যদি না বেঁধে দেয় যে সে পারদটাকে কিভাবে হ্যান্ডলিং হবে, তাহলে কোম্পানি তো পারলে সেটাকে হাত দিয়ে বলবে, হাত দিয়ে সেটাকে পরিষ্কার করো, বা সেটাকে এমন গ্লাভস দিল যেটা ফুটো হয়ে তার হাতে ঢুকে যেতে পারে। তাহলে যখনই এরকম হ্যাজার্ডাস, যে কোনো ক্ষতিকারক কোনো সাবস্টেন্স পদার্থ যেটাকে হ্যান্ডলিং করতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে হবে, বা কোম্পানির ভিতরেই হ্যান্ডলিং করতে হবে, বা একটা স্থান থেকে একটা দূরে, ধরুন কি করা হচ্ছে, জেলা থেকে কোনো ডিস্ট্রিক্ট থেকে সেটাকে কোনো সাব ডিভিশনে নিয়ে যাওয়া হচ্ছে, বা সেটা স্টেটের ক্যাপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে সেটাকে হ্যান্ডলিং কীভাবে হবে সেগুলোও ঠিক করে দেয় হচ্ছে, প্রেসক্রাইব করে দেয় হচ্ছে এই এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। এবং কি সেকশন 15-এ বলা হয়েছে পেনাল্টি, বলা হয়েছে ভায়োলেশন। যেমন যদি কেউ ভায়োলেট করে, বলা হয়েছে তাকে 5 বছরের জেল হতে পারে, 1 লাখ টাকা জরিমানা হতে পারে, বা দুটোই হতে পারে, বা কি হতে পারে, দুটোই হতে পারে। বুঝতে পারছি, 5 বছরের জেল, 1 লাখ টাকা জরিমানা, বা দুটোই হতে পারে। যেমন এখানে বলা হয়েছে, দেখুন পেনাল্টিস কি 5 বছরের জেল এবং 1 লাখ টাকা জরিমানা, অর বোথ, দুটোর মধ্যে একটা হতে পারে, আবার বোথও হতে পারে। আর যদি এক্সটেন্ড হয়, ধরুন কেউ আবার রিপিট করলো, এক্সটেন্ডেড ভায়োলেশন করলো, তাহলে সে কি হবে, তার অ্যাডিশনাল পার ডে তাকে 5,000 টাকা করে ফাইন দিতে হবে, পার ডে তাকে 5,000 টাকা করে ফাইন দিতে হবে। ওকে, তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম সবাই। তাহলে কিছু প্রশ্নে আসি। দেখুন গত বছরের প্রশ্ন, মন্ট্রিয়াল প্রোটোকল, স্টকহোম কনভেনশন, কিয়োটো প্রোটোকল, বেসেল কনভেনশন। দেখুন বেসেল কনভেনশন আমাদের সিলেবাসে নেই, তাহলে মন্ট্রিয়াল প্রোটোকল এবং কিয়োটো প্রোটোকল এই দুটো সিলেবাসে রয়েছে। মন্ট্রিয়াল প্রোটোকল কেন হলো আমরা প্রথমেই পড়লাম, কিসের জন্য হয়েছে জানেন? মন্ট্রিয়াল প্রোটোকল কিসের জন্য হয়েছে আমরা পড়েছি, এক্স্যাক্টলি ওজোন লেয়ারের জন্য। তাহলে দেখুন এর সাথে 3 মানে দুটো অপশন আউট। আর কিয়োটো প্রোটোকল হয়েছিল স্যার গ্লোবাল ওয়ার্মিং, তাই তো, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস গ্যাস, তাহলে সি এর সাথে 1। তাহলে বাকিগুলো কি আছে দেখে নিন একবার। বি এর সাথে 4, স্টকহোম কনভেনশন হয়েছে পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্টস, আর বেসেল কনভেনশন হয়েছে ডি এর সাথে 2, ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অফ হ্যাজার্ডাস ওয়াস্ট। মনে রাখুন। নেক্সট দেখুন কিয়োটো প্রোটোকল থেকে পড়েছি আমরা, কিয়োটো প্রোটোকলে মেকানিজমের কথা পড়েছি আজকে। তাহলে সেই মেকানিজমে কি কি বলা হয়েছে? জয়েন্ট ইমপ্লিমেন্টেশনের কথা বলা হয়েছে, ইন্টেন্ডেড ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনের কথা বলা হয়েছে, কমন মিনিমাম প্রোগ্রামের কথা বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ইমিশন ট্রেডিংয়ের কথা বলা হয়েছে, ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের কথা বলা হয়েছে। কোথায় ফ্লেক্সিবিলিটি মেকানিজম, একবার একটু দেখি কোথায় পড়েছি নাকি আমরা, এবার একটু দেখে নিই। হ্যাঁ দেখুন
কিয়োটো প্রোটোকল। ওকে, দেখুন ফ্লেক্সিবল মেকানিজম, ফ্লেক্সিবল মেকানিজমে কিসের কথা বলেছে? বলেছে ইমিশন ট্রেডিং, ইমিশন ট্রেডিং এর কথা বলেছে। তারপরে কি বলেছে? ডেভেলপিং কান্ট্রিজ ক্যান ইনভেস্ট ইন ইমিশন রিডিউসিং প্রজেক্ট। ওকে, কি বলেছে? জয়েন্ট ইমপ্লিমেন্টেশন, জয়েন্ট ইমপ্লিমেন্টেশনের কথা বলেছে। ওকে, তো এই জিনিসগুলো বলা হয়েছে এখানে। আর কিছু বলেছে টু হেল্প কান্ট্রিজ মিট দ্য ইমিশন রিডিউসিং টার্গেট কস্টলি এফেক্টিভলি। আচ্ছা, এই ধরনের কথাগুলো বলছে। তাহলে প্রশ্নে যান, প্রশ্ন দেখুন কি কি বলেছে। আচ্ছা, তাহলে এটা কি কি হবে? দেখুন এতটুকু তো শিওর যে স্যার জয়েন্ট ইমপ্লিমেন্টেশন তো হবেই। ওকে, দেখুন এখানে ইন্টেন্ডেড ন্যাশনাল ডিটারমিনেশন কন্ট্রিবিউশন, এটা কি ফ্লেক্সিবল মেকানিজমে বলেছে? ফ্লেক্সিবল মেকানিজমে কি এটা বলেছে? না তো, এটা তো পড়িনি। ফ্লেক্সিবল মেকানিজমে তো এটা বলেনি। এটা কোথায় পড়েছে? এটা কি ফ্লেক্সিবল মেকানিজমে পড়েছে? বলেছে? বলেনি, এটা মাত্র পড়ালাম। তাহলে বি হবে না, বি হবে না মানে একটা অপশন আউট। কমন মিনিমাম প্রোগ্রাম, এটাও পড়িনি, সিও পড়িনি, তাহলে এ ডি অ্যান্ড ই। তাহলে 4 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন কি বলেছে? অ্যানেজ দ্য ফলোইং ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অর এফোর্টস পার্টেনিং টু এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইন ক্রনোলজিক্যাল অর্ডার। তাহলে এই যে বিভিন্ন এগ্রিমেন্ট কনফারেন্সগুলো হয়েছে সেগুলোকে ক্রনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে। তাহলে স্টকহোম কনফারেন্স কবে হয়েছে? পুরনো থেকে নতুনে যাব। আমরা মাত্র পড়লাম স্যার 1972। প্যারিস এগ্রিমেন্ট স্যার 2015। মন্ট্রিয়াল প্রোটোকল স্যার কবে পড়লাম? 1987। কিয়োটো প্রোটোকল কবে আসলো? 1997। 2002-এ ফোর্সে আসে। আর আর্থ সমিট, রিও সমিট কবে হয়? 1992। তাহলে এখন সাজান, পড়লাম আজকে। তাহলে স্যার এ দিয়ে শুরু হবে, বি দিয়ে শেষ হবে। তাহলে এ দিয়ে শুরু হচ্ছে, স্টকহোম দিয়ে শুরু হচ্ছে, প্যারিস দিয়ে শেষ হবে। তাহলে দুটো অপশন আউট। তাহলে দেখুন ই হবে না সি হবে? এটার পরে কি আসবে? 92-এর পরে 87 আসবে, সি আসবে। এরপরে সি আসবে, তাই তো? 92-এর পরে 87 আসবে। তাহলে স্যার 2 নম্বরটা সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখুন, হোয়েন ডিড ইন্ডিয়া বিকাম পার্টি টু কনভেনশন অন ডাইভার্সিটি? আমরা দেখলাম কনভেনশন অন ডাইভার্সিটি হলো 1992-এ, বাট কি জিজ্ঞাসা করেছে? ইন্ডিয়া কবে এটাকে পার্টি হয়, মানে ইন্ডিয়া কবে সাইন করে? 92, 93, 94 না 95? আজকে পড়েছি, আজকে পড়লাম 94-এ। আর ইন্ডিয়ার নিজস্বভাবে যদি বলে ন্যাশনালি কবে একটা পাস করলো, সেটা হচ্ছে 2002 অ্যাক্ট, তাই তো? তাহলে 1994 হচ্ছে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।